বাজারে বাড়ছে সব ধরনের চালের দাম, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পাল্টাপাল্টি দোষারোপ, নজরদারি চান ভোক্তারা। বন্ধ কারখানা চালুতে অর্থ পাবে না ঋণ খেলাপিরা, 20,000 কোটি টাকার স্কিমে গাইডলাইন দিল বাংলাদেশ ব্যাংক। আমদানি রপ্তানির আড়ালে এখনো হচ্ছে অর্থ পাচার, পুরোপুরি অটোমেশনের তাগিদ। 11 মাসে বাণিজ্য ঘাটতি $24 বিলিয়ন। হরমুজে ট্যাংকারের ধারাবাহিক হামলা, বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম, পুরনো ক্রেতাদের ছাড় দিচ্ছে সৌদি আরামকো। স্বাগত স্টার বিস্টুডে, সঙ্গে আছি আমি মায়াশিকা রহমান। বাজারে ধারাবাহিকভাবে বাড়ছে সব ধরনের চালের দাম। এই দাম বৃদ্ধি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা, আর বাড়তি দামের খেসারত দিচ্ছেন সাধারণ ভোক্তারা। এ অবস্থায় চালের বাজারে সরকারি সংস্থাগুলোর নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। ঢাকার বাজারে প্রায় সব ধরনের চাল কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। গত মাসেও সরু মিনিকেট চাল কেজিতে ছিল 60 থেকে 65 টাকা, যা এখন 70 থেকে 75। আর নাজির শাইলের দাম ছিল 75 থেকে 80 টাকা, এই মাসে তা বেড়ে 85 থেকে 90 টাকা ছুঁয়েছে। ভরা মৌসুমেও বাড়তি দামের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 25 কেজির উপর প্রায় 150 টাকা বাড়তি, যেটা 2100 টাকা নিচ্ছি সেটা এখন 2250 টাকা চাচ্ছে। ওভারঅল রেটটা বেশি, যে আমাদের মতন মানুষ তো আসলে দিন দিন চালের দাম বাড়তে থাকলে কীভাবে চলবো। গত মাসে নিলাম আমন, যেটা 60 টাকা কেজি, আর আজকে এসে তারা বলতেছে 65 টাকা কেজি, তাহলে কেজিতে 5 টাকা বেড়ে গেল। বিরুই চালিও সেম। দাম বাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে। মিলাররা যখন ধানগুলো স্টক করে তারপরে ওরা একটু দামটা বাড়ায় দেয়। যখন কৃষকের কাছে ধান থাকে না তখন তাদের কাছে স্টক করে থাকে, তখন ইচ্ছে মতো দামটা বাড়ায় দেয়। দাম অবশ্য বাড়ায় নাই, নাজির শাইলের দামটা একটু বাড়ছে, মিনিকেটের দাম 28 দাম, একটার দাম কমছে। নাজির শাইলের দামটা বাড়ছে, সিজন শেষ হয়ে গেছে, এলসি বন্ধ হয়ে গেছে ইন্ডিয়া থেকে, এই কারণে নাজির শাইলের বাজারটা অনেক বাড়ছে। অন্যদিকে আড়তদাররা বললেন কোনো চালের দামই বাড়েনি, দাম না বাড়ার পক্ষে নানা যুক্তিও দিলেন তারা। নাজির না আসলে আমাদের বাংলাদেশের নাজির চালের দাম হয়ে যায় 80 থেকে 85-90 টাকা হয়ে যায়। এই জন্য নাজিরের চাহিদাটা বেশি থাকে। আর আমাদের দেশে যে সিদ্ধ 28 আছে, গুটি আছে, মোটা চালটা আছে, এটার দাম অনেক অংশেই কম। খুচরা পর্যায়ে ওরা অনেক রেট বিক্রি করে, ওরা আগে কিনে নিছে অনেকে, আর খুচরা পর্যায়ে এত সহজে দাম কমাইতে চায় না। সরকার বলছে যদি এই দেশের মিলাররা বাড়াবাড়ি করে তাহলে আমরা বাইরে থেকে চাল আমদানি করতে বাধ্য হব। ওই কথা শুনে এখন চালের বাজার কম। আমরা যে পাইকারি মার্কেটে চালের বাজার কম, খুচরা পর্যায়ে হয়তো ওরা মনে করেন যে হঠাৎ করে কমাইতে চায় না। সিন্ডিকেটের বেড়াজালে বন্দি বাড়তি দামের বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে বাজেটে শুল্ক কমানোর সিদ্ধান্তেও সুফল মিলবে না। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। অর্থ পাচার, জালিয়াতি বা ঋণের অপব্যবহারের সঙ্গে জড়িত কাউকে বন্ধ কারখানা চালু করতে ঋণ দেওয়া হবে না। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা এসেছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে স্কিমের অংশ নিতে আগ্রহী ব্যাংকগুলোকে চুক্তির আওতায় আসতে হবে। নিজ নিজ পরিচালনা পর্ষদের অনুমোদন পাওয়ার পর ব্যাংকগুলোর গ্রাহকদের ঋণ বিতরণের উদ্যোগ নেবে। যেখানে অর্থ পাচার, জালিয়াতি বা ঋণের অপব্যবহারের সঙ্গে জড়িত নয় এমন গ্রাহকরাই এই তহবিল থেকে অর্থ পাবেন। এছাড়াও ব্যাংকের প্রতি প্রান্তিকে ব্যাংকগুলোর পক্ষ থেকে সরজমিনে কারখানা পরিদর্শন প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতাও রেখেছে বাংলাদেশ ব্যাংক। বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা আবারও চালুর জন্য 20,000 কোটির যে স্কিম করা হয়েছে তার অর্থের উৎস হবে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য। দুর্বল নীতিমালা ও নানা ফাঁকফোকরের সুযোগে এখন আমদানি রপ্তানির বাণিজ্যের আড়ালে দেশ থেকে অর্থ পাচার হচ্ছে, এমন অভিযোগ তুলে খোদ ব্যাংকাররাই বলছেন এক্ষেত্রে ব্যাংকগুলোর পরিচালনাগত ও নজরদারির ব্যর্থতা আছে। এছাড়া আমদানি রপ্তানি বাণিজ্যে পুরোপুরি অটোমেশন না হয় বাড়ছে অর্থ পাচারের ঝুঁকি। বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক আলোচনায় এসব তথ্য উঠে আসে। রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আমদানি রপ্তানি বাণিজ্যের ডিজিটাল রূপান্তরের পাশাপাশি
ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করার তাগিদ দীর্ঘদিনের। এছাড়া অতীতে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে, যা বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষ এখন সতর্ক অবস্থানে। বিআইবিএম এর আলোচনায় অর্থনীতিবিদ, গবেষক এবং বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলেন, একসময় সবচেয়ে নিরাপদ বাণিজ্যিক অর্থায়ন ব্যবস্থা হিসেবে বিবেচিত এলসি এখন নানা ঝুঁকির মুখে। এছাড়া রপ্তানি আয় সময় মতো দেশে না আসা, বিল পরিশোধে বিলম্ব এবং নন ফান্ডেড দায়কে জোরপূর্বক ঋণে রূপান্তরের প্রবণতা বাড়ছে। ফোরকাস্ট করে ট্রেড অপারেশনসের লুফল অ্যাড্রেস করতে পারবেন না, শুধু এখানে কনক্রিট সলিউশন প্রয়োজন হবে, যার জন্য আমাদের ডিজিটাইজেশন ইজ মাস্ট। এবং সেই জায়গা থেকে আমরা আসলে একটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাতে থাকবো, আদারওয়াইজ তো ইটস ইম্পসিবল। এ সময় বক্তারা বলেন, ট্রেড ফাইন্যান্সের খেলাপি ঋণের পৃথক তথ্যভাণ্ডার না থাকায় প্রকৃত ঝুঁকির চিত্র আড়ালে থেকে যাচ্ছে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। মানি লন্ডারিং খুব ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমরা জানি যে অলমোস্ট 85% ওভার মানি লন্ডারিং ট্রেড সার্ভিসের মাধ্যমে হয়ে থাকে। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে এই লন্ডার্ড মানি ইজ ক্রিয়েটেড আউট অফ ক্রেডিট, তো এই সবগুলোর সেটেলমেন্ট গিয়ে হচ্ছে আপনার ট্রেডের মাধ্যমে। ব্যাংকগুলোকে আরো সক্রিয় হয়ে ঝুঁকির জায়গাগুলো কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার তাগিদ দেন বক্তারা। ভবিষ্যতে আমরা আপনাদের সহযোগিতা আরো এরকম পলিসি একদম টু দ্য পয়েন্টে যেখানে যেখানে অ্যাড্রেস করা দরকার, বা আমরা তো বিআইবিএম এর কাজে হলো তো একটা করা প্ল্যাটফর্ম করা, প্র্যাকটিশনার পলিসি মেকারদেরকে এক জায়গায় করা, রিসার্চ ডাইরেক্টর করা, একটা পলিসি যদি কোনো শর্টকামিং থাকে সেটাকে মতামত তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এটা পৌঁছে দেবো আর কি। আলোচনায় খেলাপি ঋণের প্রকৃত চিত্র আলাদাভাবে প্রকাশ এবং ঝুঁকিভিত্তিক তদারকি জোরদারের তাগিদ দেন বক্তারা। ডুইং ট্রানজাকশনকে ইজ করেছে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। আমদানি বাড়ার বিপরীতে রপ্তানি আয় কমায় বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে। গেল অর্থবছরে জুলাই মে 11 মাসে এই ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $24 বিলিয়ন। 2024-25 অর্থবছরে একই সময়ে যা ছিল $19.37 বিলিয়ন। আজ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বৈদেশিক লেনদেনের ভারসাম্যের হালনাগাদ হিসেবে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় জুলাই মের সময় দেশের মোট রপ্তানি আয় কমেছে 2%, বিপরীতে আমদানি বেড়েছে 6%। ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে $23.98 বিলিয়ন। তবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে 19% বেশি বৃদ্ধি পাওয়া সহ ট্রেড ক্রেডিট বাড়ায় সার্বিকভাবে লেনদেনের ভারসাম্য উদ্বৃত্ত আছে, যার পরিমাণ $4 বিলিয়ন। এই পরিমাণ অর্থ রিজার্ভে যুক্ত হয়েছে, যা দিয়ে 5 মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ডের একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি ব্যয় মেটানো রিজার্ভ থাকতে হয়। বিমানবন্দরে যাত্রীদের নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ফ্রি শাটল সার্ভিস চালু করল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাপিনোর সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ। বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত যাত্রী এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এই সেবা গুরুত্ব পাবে বলে জানানো হয়। সার্ভিসটি চলবে বেবিচকের নিজস্ব অর্থায়নে, যা বিমানবন্দর থেকে বিমানবন্দর বাস স্ট্যান্ড, জসিমউদ্দিন রোড, বিমানবন্দর রেল স্টেশন এবং কাউলা থেকে বিমানবন্দর রুটে 2টি বাসে 30 মিনিট পর চলাচল করবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে আজ আমরা ফ্রি শাটল সার্ভিস চালু করছি। এই সেবাটি বিমানবন্দর বাস স্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়, বিমানবন্দর রেল স্টেশন, কাওলা এবং বিমানবন্দর রুটে পরিচালিত হবে। এই সেবা চালুর ফলে যাত্রীরা বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলাচল করতে পারবেন। ভারতীয় ভিসা জটিলতা কাটিয়ে ওঠায় কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে ফিরতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য। ভৌগোলিকভাবে দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে যাত্রী সেবা দিতে প্রস্তুতির কাজ শেষ করেছে ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ। এতে বাড়তি রাজস্ব আয়ের প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল্লাল মারুফের প্রতিবেদনে বিস্তারিত।
বন্দর নগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকার মাঝামাঝি গুরুত্বপূর্ণ স্থলবন্দর কুমিল্লার বিবির বাজার। ভারতের ত্রিপুরাকে এই বন্দর যুক্ত করেছে বাংলাদেশের কুমিল্লা সহ দক্ষিণ পূর্বাঞ্চলকে। দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় এদিক দিয়ে কমেছিল যাত্রী পারাপার, আমদানি রপ্তানিও হয়েছে বাধাগ্রস্ত। গত 28 জুন ভিসা চালুর মধ্য দিয়ে আবার ব্যস্ততা বেড়েছে এই বন্দরে। 1995 সালে যাত্রা শুরু করা বন্দরটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে কাছাকাছি হওয়ায় ভারতীয় পর্যটকরা এই পথ দিয়ে যাতায়াত বাড়াবে বলে মনে করেন স্থানীয়রা। দুই দেশের মধ্যেই একটা ভালো একটা যাতায়াত তৈরি হবে আবার আগের মতো। প্রতিদিন এখন 60-70 জন করে যাচ্ছে, এটা 100-200 ছাড়িয়ে যেতে পারে। পণ্যের চেয়ে যাত্রী আসা যাওয়ার পথ হিসেবে বেশি ব্যবহার হওয়া বন্দরটিতে বর্তমানে যাত্রী সংখ্যা কম থাকলেও সামনে বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আমরা সর্বোচ্চ প্রস্তুতি আছি, যত যাত্রী আসলে কোনো সমস্যা হবে না, আমরা তাদেরকে দ্রুত গতিতে ইমিগ্রেশন কাজ করতে সম্পন্ন করব। আমরা আশা করছি যে বাংলাদেশি যাত্রী বাড়বে এবং যাত্রী বাড়ার সাথে সাথে আমাদের ভ্রমণ কর এবং অন্যান্য বিধ ব্যাগেজ ডিউটি এগুলো আদায়ের কার্যক্রমও বাড়বে, যার কারণে সরকারের রাজস্ব বৃদ্ধি হবে এবং এই বন্দরটা একটু প্রাণচাঞ্চল্যটা ফিরে পাবে। গত 6 মাসে এই বন্দর দিয়ে যাতায়াত করেছে 8,433 জন যাত্রী। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। মেঘনা নদীর তলদেশের সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ায় 4 বছর ধরে বিদ্যুৎহীন ভোলার 2 ইউনিয়নের মানুষ। তাদের জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। সরবরাহ কবে স্বাভাবিক হবে তা জানাতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি। এদিকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। মেঘনা নদীর বিচ্ছিন্ন দ্বীপ ভোলা সদরের মাঝের চর ইউনিয়ন। এখানকার বেশিরভাগ মানুষই হতদরিদ্র, জীবনও বেশ চ্যালেঞ্জিং। এই এলাকায় নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলে যায় বিদ্যুৎ, আধার কেটে আসে আলো, লাগে দিন বদলের ছোঁয়া। নানা ধরনের ব্যবসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা, তৈরি হয় কর্মসংস্থান। তবে সেই আনন্দ এখন ফিকে। 4 বছর ধরে নেই বিদ্যুৎ। আমার এই যে ইলেকট্রিক মাল উঠাইছে দোকানে, ইলেকট্রিক মালও চলে না, এর বিদ্যুৎ নাই, এগুলা নিয়ে কি করবে? তারপর ফ্রিজ উঠাইছি, ফ্রিজও চলে না, এখন ফ্রিজ তো নষ্ট হয়ে যাওয়ার পর যায়। আমরা ভোলার নিকটবর্তী একটা চরে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আমাদের লক্ষ লক্ষ টাকার মাল, এক একটা দোকানে 2 লক্ষ 3 লক্ষ টাকার মাল নষ্ট হয়ে যেতে। দীর্ঘ 4 বছর বিদ্যুৎ আমরা বিচ্ছিন্ন। আমাদের বাচ্চাদের পড়ালেখা করাতে খুব সমস্যা। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অর্থনৈতিকভাবে অনেক আমরা ক্ষতিগ্রস্ত, কারণ আমরা হতদরিদ্র মানুষ। একই গল্প দৌলত খানের আরেক বিচ্ছিন্ন দ্বীপ মদনপুর ইউনিয়নের। বিদ্যুৎ না থাকায় থমকে গেছে জীবন, রাতের আধারই সঙ্গী। এমন প্ল্যান পড়তে বয়া ঘামে জ্বর করে বাইরে পড়ে যায়, ঘুমাইতে পারে না। তাইলে আমাদের যদি কারেন্টটা হইতো তাহলে আমাদের জনগণের জন্য অনেক ভালো হইতো। এই বিদ্যুতের সবই আছে চরে, কিন্তু আমাদের বিদ্যুৎ পাই না। আমরা ফ্রিজ কিনছি, টিভি কিনছি, মানে সবাই যার যা লাগবে সব কিনছি আমরা। নষ্ট হয়ে যাইতেছে বিদ্যুতের কারণে। ফ্যান আনছি, ফ্রিজ আনছি, এগুলা নষ্ট হয়ে যাইতেছে। 2021 সালের ডিসেম্বরে লাইটার জাহাজের নোঙরে ছিঁড়ে যায় 3টি সাবমেরিন কেবলই। তারপর থেকেই নেই বিদ্যুৎ। এরপর কেটে গেছে 4 বছর, অচল পড়ে আছে যন্ত্রপাতি। যদিও সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। সাবমেরিন কেবল একবার বসানোর পরে আমরা ওই যে বললাম 2 মাসও টেকে নাই, তো এই কারণে আবার সাবমেরিন কেবল বসালে তো সেম সমস্যাই হবে। এখন পর্যন্ত আসলে আমরা কোনো পরিকল্পনা নিতে পারি নাই। তো তবে কাজ চলমান আছে, কিভাবে সেই জায়গায় বিদ্যুৎ দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। ভোলার ইউনিয়ন দুটিতে বসবাস প্রায় 15,000 মানুষের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন স্টার বিস্টোরে, ফিরছে একটু পর। দেখছেন স্টার বিস্টোরে। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,25,290 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরির দাম 2,15,142 টাকা। 18 ক্যারেট 1,84,757 টাকা ও সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,50,932 টাকা। গত সোমবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, আর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে $4,126। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ধারাবাহিক হামলার জেরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। 1 ব্যারেল অপরিশোধিত তেল প্রায় 5.67% বেড়ে বিক্রি হচ্ছে $76। অন্যদিকে মার্কিন অপরিশোধিত তেলের দাম 5.37% বেড়ে হয়েছে $72।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুদও আশঙ্কাজনক হারে কমছে। ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরুর আগে এক ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72। সংঘাত শুরু হওয়ার পর এটি সর্বোচ্চ উঠেছিল $126। মধ্যপ্রাচ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এশিয়ার তেল আমদানিকারক দেশগুলো। একসময় এসব দেশ ছিল প্রধান ক্রেতা, কিন্তু বারবার উত্তেজনা তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের উপর নির্ভর করতে পারছে না এসব দেশ। পুনরায় হরমুজ প্রণালী খুলে দেওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও আগের ক্রেতাদের ফিরিয়ে আনতে জ্বালানি পণ্যের নানা ছাড় দিচ্ছে সৌদি প্রতিষ্ঠান আরামকো। সৌদি আরামকো চায় এশিয়ার সবচেয়ে বড় জ্বালানির বাজার আগের মতোই তাদের অপরিশোধিত তেলের উপর নির্ভরশীল থাকুক। সেই লক্ষ্যেই 4 মাস পর আবারও রাস তানুরা বন্দর থেকে 5টি সুপার ট্যাঙ্কারে প্রায় 1 কোটি ব্যারেল তেল এশিয়ার বিভিন্ন দেশে পাঠিয়েছে সৌদি আরামকো। সাধারণত সৌদি আরামকো অফিসিয়াল সেলিং প্রাইস বা ওএসপি অনুযায়ী দীর্ঘমেয়াদী চুক্তিতে তেল বিক্রি করে। তবে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় অগ্রগতির পর জুলাই মাসে 60 লাখ ব্যারেল তেল সৌদি আরামকো এশিয়ার ক্রেতাদের কাছে ওএসপির চেয়ে কম দামে বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে। এত কিছুর পরও এশিয়ার আমদানিকারকদের মন গলাতে পারেনি সৌদি আরামকো। ঘন ঘন ভূরাজনৈতিক উত্তেজনা, হরমুজ প্রণালী নিরাপত্তা ঝুঁকি ও বিমা ব্যয় বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের উপর ভরসা রাখতে পারছে না জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো বড় ক্রেতারা। ইতোমধ্যে জাপান বিকল্প পথ ব্যবহার করে শতভাগ অপরিশোধিত তেল আমদানির লক্ষ্য নির্ধারণ করেছে। ভারত ও দক্ষিণ কোরিয়াও মধ্যপ্রাচ্যের উপর থেকে নিজেদের নির্ভরতা কমাতে কাজ করছে। এশিয়ার বাজারে এ পরিবর্তন দেখে বিশ্বখ্যাত তেল কোম্পানিগুলো এখন আফ্রিকার নাইজেরিয়া কিংবা কানাডার মতো ভিন্ন অঞ্চলে নিজেদের নতুন তেল ও গ্যাস প্রকল্পে বিনিয়োগ বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে সৌদি আরামকো সহ মধ্যপ্রাচ্যের উৎপাদকদের আরও প্রতিযোগিতামূলক মূল্য ও ছাড়ের কৌশল নেয়ার চাপ বাড়তে পারে। রোকসানা রিমি, স্টার নিউজ। নজিরবিহীন বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত কিউবা। ধসে পড়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিড। ফলে পুরো দ্বীপ রাষ্ট্রটি এখন গভীর অন্ধকারে নিমজ্জিত। তীব্র গরম থেকে বাঁচতে সমুদ্র তীরে বা রাস্তায় রাত পার করছেন সাধারণ মানুষ। তীব্র জ্বালানির সংকটে প্রভাব পড়ছে নানা খাতে। ঔষধ ও খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। আর মার্কিন নিষেধাজ্ঞার কারণেই ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। জনমানবহীন চারপাশ, অন্ধকারে ঘরবাড়ি, রাস্তাঘাট। জাতীয় গ্রিড ধসে পড়ায় কিউবার রাজধানী এখন এক ভুতুড়ে নগরী। তীব্র গরমে হাঁসফাঁস মানুষের। কোনো উপায় না পেয়ে একটু বাতাসের খোঁজে সমুদ্রের তীরে জড়ো হয়েছেন হাভানার বাসিন্দারা। কিউবার জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়া এখন যেন স্বাভাবিক বিষয় হয়ে গেছে। রাত 1টা, 2টা বা 4টা পর্যন্ত একটু বাতাসের আশায় আমরা এখানে বসে থাকি। অনেক সময় গরম আর মশার কারণে পুরো রাত এখানে ঘুমাতে হয়। বিদ্যুৎ ছাড়া এটা এখন কিউবানদের জীবন। গ্রিড অপারেটর ইউএনই জানিয়েছে, হাসপাতাল ও খাদ্য উৎপাদন কেন্দ্রের মতো জরুরি সেবাগুলোতে ধীরগতিতে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে। তবে বিকেল পর্যন্ত মোট চাহিদার মাত্র 1% পূরণ করা সম্ভব হয়েছে। তবে জ্বালানি সংকটের কারণে আগের মতো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মাইক্রোসিস্টেমগুলোর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ আমাদের বিতরণ ব্যবস্থায় পর্যাপ্ত জ্বালানি নেই। ফলে আগের মতো বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা তৈরি করতে পারছি না। গত অক্টোবর থেকে এই নিয়ে রেকর্ড 8মবারের মতো ব্ল্যাক আউটের শিকার হলো দেশটি। গ্রিড ধসে পড়ার আগেই দেশের প্রায় 2/3 এলাকা বিদ্যুৎহীন। বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। দীর্ঘদিনের জীর্ণ বিদ্যুৎ পরিকাঠামোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরোপ করা জ্বালানি অবরোধই কিউবাকে এই অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। আমাদের এখানে কোনো বিদ্যুৎ নেই। ঘুম না হওয়ায় আমার চোখের নিচে কালি পড়ে গেছে। মুখ দেখলেই তা বোঝা যায়। পরিস্থিতি অত্যন্ত কঠিন, কিন্তু বাধ্য হয়ে আমাদের এই কষ্ট সহ্য করতে হচ্ছে।
চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলা ও মেক্সিকো থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ করে দেয়। এমনকি কিউবাকে কোনো দেশ তেল দিলে তাদের ওপর চড়া শুল্ক আরোপের হুমকিও দিয়েছে ওয়াশিংটন। কাজী শাহরিন, স্টার নিউজ। এই ছিল স্টার বিস্টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।